মত প্রকাশের স্বাধীনতার জন্য দেশের প্রতি দায়িত্ববোধ দরকার বললেন প্রধানমন্ত্রী। মাস্ক ছাড়া সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে প্রবেশ নয়, সেবাও নয়। পিকে হালদারকে গ্রেপ্তারে ইন্টারপোলে আবেদন করবে দুদক। করোনায় আরও 23 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1308। এবং অশুভ শক্তি বিনাশের প্রার্থনায় উদযাপিত হচ্ছে মহানবমী। দেখছেন এটিএন নিউজ আওয়ারে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শাইখুল মাশায়েক। সংবাদ শিরোনাম শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবার বিস্তারিত। মত প্রকাশের স্বাধীনতা ভোগ করতে হলে দেশের প্রতিও দায়িত্ববোধ থাকতে হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU এর রজত জয়ন্তী অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাংবাদিকতায় বাস্তবমুখী ও নিরপেক্ষতা প্রত্যাশা করে তিনি বললেন, হলুদ সাংবাদিকতা যেন না হয়। এ সময় দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও জানান তিনি। মাঠের সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি বা DRU। সংগঠনটির রজত জয়ন্তীর অনুষ্ঠানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে হোটেল ইন্টারকন্টিনেন্টালের অনুষ্ঠানে যুক্ত হন তিনি। যা খুশি আপনারা কিন্তু রিপোর্ট করতে পারেন, সেখানে আমরা কোনো বাধা দেইনি। দেশের কোথায় কি ঘটছে তা জানতে সহায়তা করে গণমাধ্যম। অনেক সময় গণমাধ্যমের রিপোর্ট দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে প্রতিবেদনে বস্তুনিষ্ঠতা আশা করেন প্রধানমন্ত্রী। চিন্তা, বিবেক, মত প্রকাশের স্বাধীনতা, কিন্তু সেই স্বাধীনতাটা ভোগ করতে গেলে সাথে সাথে অপরের প্রতি যে দায়িত্ববোধ, দেশের প্রতি যে দায়িত্ববোধ, রাষ্ট্রের প্রতি যে দায়িত্ববোধ, সেই দায়িত্ববোধটাও কিন্তু থাকতে হবে। আগে একটু মামলা হলেই কিন্তু সাংবাদিকদের চট করে গ্রেপ্তার করে নেওয়া হতো। আমরা কিন্তু সেটাও পেনাল কোড সংশোধন করে দিয়েছি, যাতে হয়রানির সম্মুখীন না হতে হয়। পত্রপত্রিকায় সরকারের সমালোচনাকে সাধুবাদ জানান প্রধানমন্ত্রী। তবে সেই সমালোচনাই দায়িত্ববোধ যেন থাকে সাংবাদিকদের কাছে, এমন প্রত্যাশা করেন তিনি। সাংবাদিকতাটা আমরা নিরপেক্ষতা চাই। নীতিহীন সাংবাদিকতা কোনো দেশের কল্যাণ আনতে পারে না। সমালোচনা সবাই করুক, তাতে আপত্তি নেই, কারণ সমালোচনার মধ্যে দিয়েই অনেক কিছু জানা যায়। সেই হলুদ সাংবাদিকতাটা যেন না থাকে। প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি নিয়ে গণমাধ্যমে সরকারের সমালোচনা করে লেখালেখি হয়, অথচ সরকার কোনো দুর্নীতিবাজকেই ছাড় দিচ্ছে না। যেখানে 75 পরবর্তী সময়ে সরকারিভাবে দুর্নীতিবাজদের আশ্রয় প্রশ্রয় দেওয়া হতো। আমরা যেখানে দুর্নীতি পাচ্ছি, সে আমার যত বড় দলের হোক, কর্মী হোক, যেই হোক, নেতা হোক, আমরা কিন্তু সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি। হ্যাঁ, তাতে আমাদের বিরোধী যারা, তাদের লেখার সুযোগ হচ্ছে বা বলার সুযোগ হচ্ছে যে আওয়ামী লীগ দুর্নীতি করছে, কিন্তু এই কথাটা কেউ চিন্তা করছে না যে আওয়ামী লীগ দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে না। সে যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, কারণ দুর্নীতির বীজ বপন করে গেছে 75-এর পর অবৈধভাবে ক্ষমতা দখলকারী সরকারগুলি। প্রথমে জিয়াউর রহমান, এরপরে এরশাদ, এরপরে খালেদা জিয়া। মানুষের চিন্তা চেতনা দেশের জন্য যেন উদ্বুদ্ধ হয়, সে ধরনের সাংবাদিকতাও প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। এখন সম্প্রচার আইন প্রণয়নেরও কাজ চলছে। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। নো মাস্ক, নো এন্ট্রি, নো সার্ভিস। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের জন্য এমন নির্দেশনা দিয়েছে সরকার। গণপরিবহনেও মাস্ক পরা বাধ্যতামূলক। মন্ত্রিসভার বৈঠকের পর এমন নির্দেশনার কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। আরিফ জামালের রিপোর্ট দেখুন। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে কোভিড মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় কি কাজ করেছে তা জানানো হয়। এ সময় করোনা ভ্যাকসিনের প্রাপ্যতা নিয়েও আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী গণভবন থেকে মন্ত্রিসভার এই বৈঠকে অনলাইনে অংশ নেন।
মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক প্রশ্নের জবাবে জানান, অক্সফোর্ডের ভ্যাকসিন পাওয়ার ব্যাপারে আলোচনার অগ্রগতি বেশ ভালো। কোথা থেকে ভ্যাকসিন সম্ভব আমরা পেতে পারি সেই বিষয়ে সরকারি উদ্যোগ এবং বেসরকারি উদ্যোগ সবগুলোই ফুল ফ্লেজেড আপনার জারি আছে এবং আশা করি যে আমরা প্রথম দিক থেকে ইনশাল্লাহ ভ্যাকসিন পাওয়ার আমাদের সুযোগ রয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, ঘরের বাইরে মাস্ক পরার উপর জোর দিচ্ছে সরকার। গণপরিবহনে মাস্কের ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে খুব শিগগিরই বৈঠক হবে। বেসরকারি অফিসে মাস্কের ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনে পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হতে পারে বলেও জানান তিনি। যতগুলো আমাদের ইনস্টিটিউশন আছে, সোশ্যাল বা অর্গানাইজেশনাল বা ফর্মাল প্রতিষ্ঠান, সব জায়গাতেই আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি। এক নম্বর হলো নো মাস্ক নো সার্ভিস। সব সরকারি বেসরকারি অফিসের বাইরে একদম বড় একটা ইসে দেওয়া থাকবে, পোস্টারের মতন, যে মাস্ক ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না এবং মাস্ক ছাড়া কেউ এটা ব্যবহার করতে পারবে না। সামাজিক বা ধর্মীয় যে কোনো আপনার সম্মিলনে অবশ্যই মাস্ক ইউজ করতে হবে। নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সে তথ্য জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সংসদের আগামী অধিবেশনের প্রথম দিনই এটি বিল আকারে উঠবে। অর্ডিন্যান্সটা যে বাদ হয়ে যাবে তো রিপিল হয়ে যাবে, আইন হয়ে যাবে, কিন্তু এই অর্ডিন্যান্স চলাকালীন এফেক্টিভ থাকাকালীন যে কাজকর্মগুলো হয়েছে সেগুলোকে হেফাজত দেওয়া হয়েছে। মুজিব বর্ষ উপলক্ষে বিশেষ ওই অধিবেশনের জন্য রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, রাজনৈতিক দর্শন এবং তার কর্মের দিক আলোকপাত করা হয়েছে। এজেন্ডার বাইরে পদ্মা সেতু নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হয় মন্ত্রিসভার বৈঠকে। পদ্মার আর যে 7টা স্প্যান সবগুলো অলমোস্ট রেডি। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা। হাজার কোটি টাকা আত্মসাতে অভিযুক্ত পিকে হালদারকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারের বিষয়ে হাইকোর্টে আবেদন করবে দুদক। দেশে না ফিরে পিকে হালদার আদালত অবমাননা করেছেন বলে মনে করছেন দুদকের আইনজীবী। ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড ILFSL তাদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারের পক্ষে 2 দফা আবেদন করে হাইকোর্টে। ওই আবেদনে পিকে হালদার দুদকের মামলায় গ্রেফতারি পরোয়ানা নিয়ে পলাতক থাকার পরও তাকে গ্রেফতার ছাড়াই পুলিশি নিরাপত্তার আর্জি জানান। ILFSL এর করা ওই আবেদন গ্রহণ করে বুধবার বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ পিকে হালদার দেশে ফেরা মাত্রই তাকে গ্রেফতারের নির্দেশ দেন। উনি নামার সঙ্গে সঙ্গে উনি ল এনফোর্সিং এজেন্সির হাতে হ্যান্ডওভার হবে এবং সেখান থেকে দুদকের মামলায় শোন অ্যারেস্ট হবেন এবং তাকে কাস্টডিতে নিয়ে যাওয়া হবে। সে আইনের হেফাজতে চলে যাবে নামার সঙ্গে সঙ্গে। সেই হিসেবে রোববার সকালে তার দেশে ফেরার কথা থাকলেও শনিবার পিকে হালদার তার আইনজীবীর মাধ্যমে জানান তিনি ফিরছেন না। তার ইমেইল অ্যাটর্নি জেনারেল ও দুদকের আইনজীবীকেও পাঠানো হয়। সে বলছে, আমি অনারেবল হাইকোর্ট ডিভিশনের কোনো আদেশ লিখিতভাবে পাইনি। হোয়ার ইউ, তুমি কে? আদেশ, তুমি পক্ষ এই মামলায়, তুমি পক্ষ? তুমি তো পক্ষ না। ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্সিং তোমাকে আসার জন্য অনুমতি চেয়েছে, তোমার কাছে আদালতের আদেশ লিখিত অফিসিয়াল অর্ডার যাবে, তুমি এটা এক্সপেক্ট করো কিভাবে? এটা অডাসিটি। আমি তো এটা আদালতের নজরে আনবো এবং আমি আদালতকে আবেদন করব, ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্সিং কোর্টকে মিসগাইড করেছে এবং দুজনের প্রতি কন্টেম্প রুল ইস্যু করা হোক। পিকে হালদারকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারের আবেদন করা হবে বলে জানান দুদকের এই আইনজীবী। নিশ্চয়ই ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্স তারা এটা জানে, তারা কোর্টকে তার অ্যাড্রেস দেখ সে বর্তমানে কোথায় অবস্থান করছে। আইজি পুলিশের মাধ্যমে আমি আদালতের কাছে নিবেদন করব, আইজি পুলিশের মাধ্যমে ইন্টারপোলের কাছে যেন একটা অর্ডার যায় তাকে অ্যারেস্ট করে আনার জন্য। সে চিঠিতে আরেকটি কথা লিখেছে, তার সময় সুযোগ বুঝে পরবর্তীতে সে দিন তারিখ জানাবে। এটা তো আদালতকে সরাসরি অবমাননা করা হলো এবং এর জন্য দায়ী আমি মনে করি ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্সিং। এবং আমি আদালতকে নিবেদন করব তাদের বিরুদ্ধেও যেন আদালত সুমোটো কন্টেম্প রুল ইস্যু করে। উনি তো আগ্রহী হয়ে দরখাস্ত করেছিলেন, এখন বলছেন অসুস্থ। অসুস্থ কি সুস্থ এটা তো আমি আর বলতে পারছি না। তবে উনি যখনই আসেন না কেন ওনাকে তো আইনের ইয়েটা ফেস করতেই হবে। ওনাকে আইন অনুযায়ী ওনার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার এটা নেওয়া হবে। পিকে হালদার NRB গ্লোবাল ব্যাংকেরও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তিনি IFLSL এর ব্যবস্থাপনা পরিচালকের পদ ব্যবহার করে গ্রাহকের প্রায় 2,500 কোটি টাকা ও পিপলস লিজিং থেকে আরও 1,000 কোটি সহ প্রায় 3600 কোটি টাকা লোপাট করে বিদেশে পলাতক। জাভেদ আখতার, ATN নিউজ, ঢাকা। এবারে কোভিড-19 পরিস্থিতি জানাবো। করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও 23 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 5,803।
রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় 11,757 জনের নমুনা পরীক্ষায় 1,308 জন নতুন করে শনাক্ত হয়েছেন। সব মিলিয়ে করোনা শনাক্তের সংখ্যা এখন 3,98,815। করোনার 161তম দিন পর্যন্ত মোট 22,57,589টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন করে 1,544 জন সহ মোট সুস্থ হয়েছেন 3,15,107 জন। এবারে শারদীয়া দুর্গোৎসব সৌজন্যে ভিনায়ক গোল্ড অ্যান্ড ডায়মন্ড গার্ডেন। নবমী যজ্ঞে বিনাশ হবে অশুভ শক্তি, এই প্রার্থনায় দেবীকে প্রাণ ভরে দেখার দিন আজ। শারদ উৎসবের আজ মহানবমী। এই দিনটি সার্বজনীন আনন্দের। তিথি অনুযায়ী আজ দুপুরেই শুরু হয়েছে বিজয়া দশমী। সারা দেশের সব মণ্ডপে প্রতিদিনের মতো আজকের সকালটি শুরু হয় বিধিসম্মত বা বিহিত পূজা দিয়ে। তবে নবমীর বিশেষত্ব হোমযজ্ঞের আনুষ্ঠানিকতায়। নিখুঁত বেলপাতা খাঁটি ঘি দিয়ে আগুনে পুড়িয়ে বালুর মঞ্চে চলে হোম যজ্ঞানুষ্ঠান। এর মধ্য দিয়েই অশুভ শক্তির বিনাশ সম্পন্ন হয় আর শুভ শক্তির বিকাশে শান্তি ফেরে পৃথিবীতে। করোনার দুঃসময়ে এই যজ্ঞের গুরুত্ব তাই অন্যরকম বলে মনে করেন সনাতন ধর্মগুরুরা। স্বাস্থ্য সতর্কতায় বিজয়া দশমীর শোভাযাত্রা এবার নিষিদ্ধ থাকলেও দুর্গোৎসবের এই শেষ সময়ে আনন্দের অংশীদারিত্বে কমতি হবে না। মর্ত ছেড়ে কৈলাসে স্বামী গৃহে ফিরে যাবেন দুর্গতি নাশিনী দেবী দুর্গা আর একদিন পরেই। তাই মহানবমীর দিনটি আনন্দ বন্দনায় মাতিয়ে রেখেছেন সনাতন ধর্মাবলম্বীরা। রোগবালায় আর অশুভ শক্তির হাত থেকে মুক্তি পেতেই ভক্তি ভরে মহানবমীতে পালিত হয়েছে বিহিত পূজা। মহানবমীর সকালটাই উৎসবের গন্ধমাখা, আনন্দের রংটা আর উস্কে দিয়েছে প্রকৃতি। শাস্ত্র অনুযায়ীও মহানবমী তিথি অন্যান্য তিথির তুলনায় শুভ। মহানবমীর সকালে আগুনকে প্রতীক করে সব দেবদেবীকে আহুতি দেওয়া হয়। আগুন সব দেবতার যজ্ঞ ভাগ বহন করে যথাস্থানে পৌঁছে দেন। নবমীর পুণ্যতিথিতে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে পৃথিবীতে শুভ শক্তির প্রকাশ ঘটান দেবী দুর্গা। করোনা মহামারীর কারণে সারা দেশের মতো ঢাকাতেও পূজার আয়োজন কম। পরিসর কমিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার সর্বাত্মক চেষ্টা আয়োজকদের। ভক্তরাও নিয়ম মেনে পূজা মণ্ডপে এসেছেন আশা নিয়ে আসছে বছর থাকবে না এত নিয়মের গণ্ডি, দূর হবে মহামারীর আতঙ্ক। মা যেমন মহিষাসুরকে বধ করেছে তেমন যেন করোনাকে বধ করে দেয়, আমরা যেন এই করোনা থেকে মুক্তি পাই। আপকামিং যে আমরা কোভিড-19-এর ব্যাপারে যেটা শুনতেছি যে মা তোমার প্রতিমা বিসর্জনের মাধ্যমে যেন এই দেশ থেকে কোভিড শেষ হয়ে যায়। পরিস্থিতি এমন, তো আমরা সবাই চেষ্টা করছি যে একে অপরকে সাহায্য করে যেভাবে আমরা পূজাটা এনজয় করতে পারি। সরকারের স্বাস্থ্যবিধি সবকিছু মেনে আমরা যে পূজা আয়োজন করেছি এবং তাতে জনগণ যে সাড়া দিয়েছে এটা খুবই স্বতঃস্ফূর্ত এবং এটা অত্যন্ত সময় উপযোগী। এবারের দুর্গাপূজায় প্রসাদ বিতরণ ও অঞ্জলি দেওয়া বন্ধ রাখা হয়েছে। এমনকি বিজয়া দশমীর শোভাযাত্রাও নিষিদ্ধ করা হয়েছে। সোমবার সকালে দর্পণ বিসর্জনের পর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে 5 দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। আহমেদ রাব্বি তানিম, এটিএন নিউজ, ঢাকা। মাতৃত্ব নিয়ে গর্ব করলেও এই সমাজে মাসিক ব্যাপারটা অদ্ভুত লজ্জার। অথচ নিরাপদ মাতৃত্বের অন্যতম পূর্ব শর্ত নিরাপদ ও স্বস্তির মাসিককাল। ঠিক এই ব্যাপারটি মনে করিয়ে দেওয়া হচ্ছে মিডিয়াপাড়া সার্বজনীন দুর্গোৎসবে। 10 টাকায় পূজার কাপড়ের আনন্দের পর এবার আগত প্রতি নারী পাচ্ছেন বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন। সাজেদা সুইটি রিপোর্ট দেখুন।
মিডিয়াপাড়ার শারদীয় দুর্গোৎসব শাস্ত্রমতে সব আচারই পালন হচ্ছে, কিন্তু সামাজিক দায়বদ্ধতার জায়গাটিও যে ভুলতে নেই কোনো ব্যস্ততায়, বরং এমন আয়োজনগুলোতেই সামাজিক নানা ট্যাবু ভাঙার সুযোগ তৈরি করতে হয়। সেটিই হচ্ছে এ মণ্ডপে। নারী শক্তির প্রতীক দেবী দুর্গার উপস্থিতিতেই চলছে ট্যাবু ভাঙার চেষ্টা। মাসিক, পিরিয়ড শব্দগুলো যেন খুব গোপন। প্রকৃতির স্বাভাবিক এ সুস্থ শারীরিক প্রক্রিয়াকে যুগে যুগে অহেতুক লজ্জার চাদরে ঢেকে খেসারত কম দিতে হয়নি। খেসারতের দিন শেষ করতেই তাই মণ্ডপে আগত নারীদের জন্য এই উপহার, স্যানিটারি ন্যাপকিন বা প্যাড। ট্যাবু কেউ আমাদেরকে আরোপ করে দেয়নি, আমরা নিজেরাই বোধহয় ইনহেরিট করেছি। এই বিশেষ সময়টা থাকে তখন মেয়েগুলো যেন কুকড়ে থাকে, তার যেই বন্ধুটির সঙ্গে সারাদিন ওঠা বসা তাকেও যেন মন খুলে বলতে পারছে না। তো বিদ্যানন্দের ওরা যখন নাকি এটা এমন করে সবার হাতে দিচ্ছে, এটা এক ধরনের উত্তরণ আমার কাছে মনে হয়। দেশ জুড়ে অনেক ভালো উদ্যোগের জন্য জনপ্রিয় বিদ্যানন্দ ফাউন্ডেশন নিজেদের তত্ত্বাবধানে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি এই ন্যাপকিন। টাকার অভাবে স্যানিটারি প্যাড কিনতে পারছে না, তাদেরকে আমরা এগুলো দিয়ে সাহায্য করি। প্রতিটা মেয়েকে সচেতন করার জন্য বিদ্যানন্দের পক্ষ থেকে এটা উপহার। আমরা জানি আমরা সমস্যা সলভ করতে পারবো না, তো আমাদের মতো অনেকে সামনে দিকে এগিয়ে আসতে হবে, আমাদের মতো কাজ করতে হবে, তাহলে এই সমস্যাটা সমাধান করা সম্ভব হয়তো। মাসিক ব্যাপারটা সব নারী চিনলেও স্যানিটারি ন্যাপকিন চেনেন না এমন অনেকেই আছেন, কারো আবার সামর্থ্যের বাইরে। ফার্মেসিতে কিনতে গেলেও পরিবেশটা নারী বান্ধব নয়, এমনই নানা সংকোচ আর অস্বস্তিতে কাটে নারীর মাসিককাল। এ অবস্থার পরিবর্তন চান ভুক্তভোগীরা। প্রত্যেকটা মেয়ের কাছে এটা খুব নর্মাল একটা বিষয়, প্রত্যেকে যেন এই সুযোগটা পায়। ন্যাপকিনটা সবার সামর্থ্যের মধ্যে আসে, সবাই যাতে ইউজ করতে পারে, এরকম সুব্যবস্থা করা আমাদের সকল মেয়েদের তো দায়িত্ব, পাশাপাশি ছেলেদেরও দায়িত্ব। এগুলো পজিটিভ একটা জিনিসকে আমরা নিজেরা সাকসেসফুলি সাপোর্টেড রাখবো। এই মণ্ডপে ফ্রি প্যাড বিতরণ চলবে দেবী বিসর্জন পর্যন্ত। যদিও সারা বছরই নারীদের কাছে এই সামগ্রী সুলভ করতে চান আয়োজকরা। এটিএন নিউজের কানেক্টিং বাংলাদেশ বরাবরই নারীদের স্বাস্থ্য নিয়ে কাজ করছে এবং এই প্যাড বিতরণ করা হবে অনুষ্ঠানটির সকল পর্বে নারীদের মাঝে। এখন থেকে কানেক্টিং বাংলাদেশ টিমের সঙ্গে যারা সরাসরি উঠোনে বসবেন তারা কিন্তু চেয়ে নেবেন আমাদের গাড়ির কাছে। আমরা সহকর্মীরা যারা যাবেন আপনাদের ওখানে, আর আমি তো স্টুডিওতে থাকি, আমি যখন আপনাদের কাছাকাছি থাকবো আমার কাছ থেকেও চেয়ে নেবেন নিশ্চয়ই। এই মাতৃত্ব যদি গর্বের হয় তবে মাসিক কেন লজ্জার। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। এবারে জড়োয়া হাউসের সৌজন্যে দুর্গাপূজার নিউজ লাইভ। রাজধানীর দয়াগঞ্জ লোকনাথ মন্দিরে আছেন সহকর্মী AK আজাদ। সেখানকার পূজার আয়োজন দেখতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। আজাদ, পূজার আয়োজনের সার্বিক কি চিত্র সেটি আপনার মাধ্যমে দেখতে চাই। এই দুর্গোপূজার আয়োজন করা হয়েছে, সেই জায়গায় আসলেন এবং সেখানেও তার ভক্তি শ্রদ্ধা শেষে সহকর্মী AK আজাদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। আমরা আবারও তার সঙ্গে যুক্ত হব। দয়াগঞ্জের লোকনাথ মন্দিরের পূজার আয়োজনের খবর আমরা দেখে নিচ্ছিলাম তার কাছ থেকে। সময় হলো বাইজিদ ইসলি বিরতি নেবার, এরপর আরো জানিয়ে ফিরব। আশুলিয়ায় সক্রিয় জুয়াড়িরা, গ্রেপ্তার 21। এবং সিলেটের মেয়রের আশ্বাসে অনশন ভাঙলেন রায়হানের স্বজনরা। মত প্রকাশের স্বাধীনতার জন্য দেশের প্রতি দায়িত্ববোধ দরকার বললেন প্রধানমন্ত্রী। মাস্ক ছাড়া সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে প্রবেশ নয়, সেবাও নয়। PK হালদারকে গ্রেপ্তারে ইন্টারপোলে আবেদন করবে দুদক। করোনায় আরও 23 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1308। এবং অশুভ শক্তি বিনাশের প্রার্থনায় উদযাপিত হচ্ছে মহানবমী।
বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ারে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সংবাদ শিরোনামগুলো দেখে নিচ্ছিলাম এক নজরে। এবারে জড়োয়া হাউসের সৌজন্যে দুর্গাপূজার নিউজ লাইভ। রাজধানীর দয়াগঞ্জ লোকনাথ মন্দিরে আছেন সহকর্মী AK আজাদ। সেখানকার পূজার আয়োজন দেখতে যুক্ত হব তার সঙ্গে। আজাদ, নবমীর এই সন্ধ্যায় এই মন্দিরে পূজার আয়োজন কি চলছে, সবিস্তার জানাবেন। ধন্যবাদ আম্মা শায়েখ। আকাশে বাতাসে আজ প্রতিধ্বনিত হচ্ছে মায়ের পদধ্বনি। আজকে এই মহানবমীতে দেবীকে প্রাণ ভরে দেখার শেষ দিন বলা হয়ে থাকে সনাতন ধর্মাবলম্বীদের মতে। তারা বলছেন যে পরদিনই অর্থাৎ আগামীকালকে বিসর্জনের মধ্য দিয়ে দুর্গতি নাশিনী ভক্ত পূজারী দর্শনার্থীদেরকে কাঁদিয়ে কৈলাসে আবার ফিরে যাবেন। এবার দেবী ফিরবেন গজে চড়ে, এসেছিলেন দোলাই করে। আপনাকে একটি বিষয় জানাতে রাখতে চাই যে এখন থেকে ঠিক আধ ঘন্টা আগে ভারতের হাই কমিশনার এবং হাই কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা লোকনাথ মন্দিরে এসেছেন। প্রথমে এসেই মন্দিরে ভক্তি শ্রদ্ধা নিবেদন শেষে পূজার আয়োজনটি দেখতে আসেন। মা লক্ষ্মীকে কিভাবে তারা এখানে পূজা অর্চনা করছেন, বিশেষ করে সন্ধ্যায় যে আরতি করা হয়ে থাকে সেসব শেষ করে তারপর তিনি দুটি পরিবেশনা উপভোগ করেন। লোকনাথ মন্দিরের পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে শিশুদেরকে দিয়ে একটি পরিবেশনা এবং বড়রাও একটি পরিবেশনা করেন, এবং এটি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল না। তার কারণটি হচ্ছে যে এবার সরকারের নির্দেশনা মেনে মহামারীর মধ্য দিয়ে স্বাস্থ্যবিধি মানা এবং পূজাকে সীমিত আকারে পূজা অর্চনাকে করবার জন্যই তারা এ ধরনের একটি পরিবেশনা করেছিলেন, যে পরিবেশনার মধ্যে দুর্গতি নাশিনী দেবীর প্রশংসা এবং স্তুতি ফুটে ওঠে। আর এই পরিবেশনাটি দেখার পরই ভারতীয় হাই কমিশনার তিনি এখানে বক্তব্য রেখেছিলেন যারা পূজা করবার জন্য এসেছেন এবং মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য ছুটে এসেছেন তাদের কাছে। তিনি বলেছেন মন্দিরে মন্দিরে যে সম্প্রীতির বন্ধনটি তিনি দেখতে পেয়েছেন এটি আসলেই একটি মানুষের মধ্যে এক ধরনের দৃষ্টান্ত স্থাপন করছে এদেশের মানুষের মধ্যে। আজকে সকালের দিকেই ভিত পূজার মধ্য দিয়ে এই মহানবমীর অনুষ্ঠানটি শুরু হয়েছিল 9:57 এর পরবর্তীতে দুপুরের দিকে বেশ খানিকটা বিরতি থাকে, তারপর আবার সন্ধ্যায় আরতি করেন। কথা বলেছিলেন ভারতের হাই কমিশনার সহ যারা এসেছিলেন আগত অতিথিরা, তারা পুরোহিতদের সঙ্গে, এবং এই জায়গাটিতে কারণ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আরতি প্রতিযোগিতা অন্যান্য বছরে মহানবমীর সন্ধ্যায় যেগুলো থেকে থাকে এবার সেটি হচ্ছে না। তারপরেও ভক্ত দর্শনার্থী তারা স্বাস্থ্যবিধি মেনে দিনভর এমনকি সন্ধ্যার সময় এই জায়গাটিতে এসে উপস্থিত হয়েছেন। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে ঢাকা মহানগরীতে এবার 233টি পূজা মণ্ডপে পূজা অর্চনা হচ্ছে। গতবার এটি আরো 4টি মণ্ডপ সংখ্যা বেশি ছিল, এবং পুরো ঢাকা জেলাতে 740টি মণ্ডপে মায়ের পূজা অর্চনা করা হচ্ছে। সারা দেশে এবার 30,213টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের পাশাপাশি রাজধানীতে যে 233টি মণ্ডপ অনুষ্ঠিত হচ্ছে, গত বছরের সঙ্গে এবার 1185টি মণ্ডপে কম পূজা অর্চনা করা হয়েছিল। তার কারণটি হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের পক্ষ থেকে মহামারীর ভিতরে সবাই যাতে স্বাস্থ্যবিধি মেনে এই জায়গাটিতে আসতে পারে, মায়ের আশীর্বাদ নিতে পারে, এবং মায়ের প্রতি যে আচার অনুষ্ঠানগুলো রয়েছে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমীতে সেগুলো যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারে, সে কারণে আসলে এই ধরনের এবার একটি পূজার সীমাবদ্ধতাটি নির্দেশনা হিসেবে দেয়া হয়। গত 22 অক্টোবর চণ্ডীপাঠ বোধন দেবীর অধিবাসের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এই দুর্গাপূজাটি অনুষ্ঠিত হয়। এর পরবর্তীতে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী শেষ হয়ে আজকে নবমের রাত। আপনাকে আগেই বলেছিলাম যে আনুষ্ঠানিকভাবে আজই শেষ রাত মহানবমীর এই রাত্রিকে বলা হয়ে থাকে সনাতন ধর্মাবলম্বীরা যেভাবে চিন্তা, কারণ আগামীকাল তারা বিসর্জন দিবেন, মা দুর্গা ফিরে যাবে তাদেরকে কাঁদিয়ে। এবার মায়ের কাছে তারা একটা বিষয়ই চেয়েছেন যে
সারা বিশ্ব জুড়ে বাংলাদেশ সহ যে মহামারীটি মানুষের মধ্যে এক ধরনের অস্বস্তি অস্থিরতা তৈরি করেছে, সেই বিষয়টি যেন এবার মা পুরোপুরি মুক্ত করে সবার মধ্যে শান্তি সমৃদ্ধি সুখ নিয়ে আসেন, এটাই ছিল ভক্ত পূজারী পুরোহিত যারাই এসেছেন আগত অতিথি সবার এই প্রার্থনা এবং এই কামনাই ছিল। এখনকার মতো এই ছিল আমার কাছে সর্বশেষ। সহকর্মী একে আজাদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রাজধানীর দয়াগঞ্জের লোকনাথ মন্দির থেকে। সেখানকার পূজার আয়োজন তার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম। এবারে দেখে নেব দেশের বিভিন্ন জেলায় পূজা উদযাপনের চিত্র। এবার অন্যান্য প্রসঙ্গ। আওয়ামী লীগ সরকার বিশেষ শক্তিতে বলীয়ান হয়ে দেশে এক ব্যক্তির শাসন প্রতিষ্ঠা করতে চলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে রোববার সকালে এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই অভিযোগ করেন। এ সময় বিএনপি মহাসচিব আরও বলেন, এই আওয়ামী লীগ সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না, শুধু জনগণকে বোকা বানানোর জন্য গণতন্ত্রের মুখোশ পরে একদলীয় শাসন ব্যবস্থা, প্রকৃতপক্ষে এক ব্যক্তির শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চলেছে। সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে মির্জা ফখরুল বলেন, অবিলম্বে পদত্যাগ করে জনগণের চোখের ভাষা পড়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন। সাংবাদিক, রাজনীতিবিদ এবং আমাদের সাধারণ মানুষ যারা ভিন্ন মত পোষণ করে লেখালেখি করে, সোশ্যাল মিডিয়াতে কোনো কথা বলে, তখনই তাদেরকে গ্রেফতার করা হয়, তাদের বিরুদ্ধে মামলা করা হয়। আজ পদ্মা সেতুতে বসানো হয়েছে 34তম স্প্যান। এর মধ্য দিয়ে সেতুর 5100 মিটার দৃশ্যমান হলো। সকাল 10টার দিকে মাওয়া প্রান্তে 7 ও 8 নম্বর পিলারের উপর 2A নামের 150 মিটার দৈর্ঘ্যের স্প্যানটি বসানো হয়। সেতু নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ আব্দুল কাদের জানান, আগামী 30 অক্টোবর 2 এবং 3 নম্বর পিলারের উপর 35 ও 4 নভেম্বর 36তম স্প্যান সহ 10 ডিসেম্বরের মধ্যে সকল স্প্যান বসানো হবে। 2014 সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। 2017 সালের 30 সেপ্টেম্বর 37 ও 38 নম্বর খুঁটিতে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। লেবাননে জাতিসংঘের শান্তি রক্ষা মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বিএনএস বিজয়। 2017 সালের 1 ডিসেম্বর বহুজাতিক মেরিটাইম টাস্ক ফোর্সের সদস্য হিসেবে 110 জন নাবিক নিয়ে লেবানন যায় বিএনএস বিজয়। গত 4 আগস্ট লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। পরে বন্ধুত্বের নিদর্শন হিসেবে তুরস্ক সরকার এর মেরামত করে দেয়। গত 24 সেপ্টেম্বর এটি লেবানন থেকে রওনা দিয়ে আজ সকালে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে। জাহাজটিকে নেভাল জেটিতে স্বাগত জানান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবাল। সফলভাবে শান্তিরক্ষা মিশন শেষ করা এবং বিস্ফোরণে আহত নাবিকরা চিকিৎসার পর সুস্থভাবে দেশে ফেরায় তিনি জাহাজের সকল অফিসার ও সৈনিককে অভিনন্দন জানান। বৈরুত বন্দরের বিস্ফোরণের ঘটনায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হওয়া সহ অনেকেই কম বেশি আহত হয়েছিল। অসুস্থদের সুস্থতা নিশ্চিত করা এবং জাহাজ মেরামত করে দেশে ফিরে আনার জন্য আমি জাহাজের প্রতিটি সদস্যদের অসীম সাহস, উদ্যম এবং পেশাদারিত্বের প্রশংসা করছি। ক্যাসিনো বিরোধী অভিযানে কিছুদিন বন্ধ থাকার পর
আবারও যেন সক্রিয় জুয়ারিরা। ক্যারাম বোর্ড খেলার আড়ালে ভিন্ন কৌশলে চলছে এই খেলা। গতরাতে সাভারের আশুলিয়ার অভিযান চালিয়ে জুয়া পরিচালনাকারীদের একজন সহ ২১ জুয়ারিকে গ্রেপ্তার করেছে র্যাব। ইলেকট্রিক সুইচে নির্দিষ্ট মাছ মারতে পারলেই যুক্ত হবে পয়েন্ট, জেতা যাবে টাকাও। ন্যূনতম ১০০ টাকা দিয়ে শুরু হয় খেলা, পাশাপাশি আসর জমত মাদকেরও। সন্ধ্যা রাতে এই আসরে নিম্নবিত্ত আর গভীর রাতে মধ্যবিত্তদের জুয়া। র্যাবের অভিযানে বাইপাইল এলাকা থেকে গ্রেপ্তার হওয়া এই আসরের ২১ জুয়ারির কাছ থেকে উদ্ধার করা হয় একটি ইলেকট্রনিক ক্যাসিনো বোর্ড, ইয়াবা, বিয়ার, মোবাইল সেট এবং নগদ টাকা। ক্যারাম বোর্ড সামনে পিছনে ক্যাসিনো, যদি গোয়েন্দা তথ্য না থাকে তাহলে কিন্তু ধরা খুব কঠিন। প্রতি রাত্রে ৮, ১০, ১৫ লক্ষ টাকার এখানে ক্যাসিনো খেলা হয়, সেখানে ১-১.৫ বছরে তো অনেকই হওয়ার কথা। তিনি জানান, জুয়া পরিচালনাকারী মূল ৩ হোতা প্লাবন, হোসেন এবং ওমর ফারুককে গ্রেপ্তারে অভিযান চলছে। পাশাপাশি অনলাইন এবং আইপিএল জুয়ার বিরুদ্ধেও গোয়েন্দা তথ্য নেওয়া হচ্ছে। আইপিএল এর নামে এক ধরনের জুয়া চলছে বলে আমাদের কাছে খবর আছে। এই জুয়ার বিরুদ্ধেও আমরা অ্যাক্টিভ আছি, আমরা তাদের বিরুদ্ধেও আমরা অভিযান চালিয়ে তাদেরকে আটক করব। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর আশ্বাসে অনশন ভাঙলেন বন্দর পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হানের মা সালমা বেগম এবং তার স্বজনরা। অন্যদিকে রায়হান হত্যা মামলার আসামি পুলিশ কনস্টেবল টিটুকে আরও ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রায়হান হত্যায় জড়িত সব পুলিশ সদস্যকে গ্রেপ্তারের দাবিতে সকাল 11:30টায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে আমরণ অনশন শুরু করেছিলেন তারা। এই অনশন কর্মসূচির সঙ্গে বিভিন্ন এলাকার মানুষ এবং সংগঠন একাত্মতা প্রকাশ করে। এদিকে রায়হান হত্যা মামলায় ওই ফাঁড়ির কনস্টেবল টিটু চন্দ্র দাস ও হারুন উর রশিদকে রিমান্ডে নিয়েছে তদন্ত সংস্থা পিবিআই। জবানবন্দি দিতে রাজি না হওয়ায় টিটুকে আরও 5 দিনের রিমান্ডে চাওয়া হয়। আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 11 অক্টোবর রায়হান আহমেদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে নির্যাতন করা হয়। পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মন্ত্রিসভায় অনুমোদিত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শান্তিগঞ্জের পরিবর্তে জেলা সদরে স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সুনামগঞ্জবাসীর ব্যানারে শহরের ট্রাফিক পয়েন্টে এই কর্মসূচি পালিত হয়। এতে সুনামগঞ্জ 4 আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ প্রধান অতিথির বক্তব্য রাখেন। পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনামগঞ্জের হাওর অঞ্চলের মানুষকে ভালোবেসে এই বিশ্ববিদ্যালয় উপহার দিয়েছেন। এটি কোনো মন্ত্রী বা এমপির দান নয়, তাই জনমানুষের কথা ভেবে শান্তিগঞ্জ নয়, বিশ্ববিদ্যালয়টি সুনামগঞ্জ সদর স্থাপন করা হোক। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রণোদনা ঋণ বিতরণ শুরু করল আইএফআইসি ব্যাংক। বিকেলে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশ দোকান মালিক সমিতির নিবন্ধিত 150 জন ব্যবসায়ীকে দিয়ে এই ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকটির চেয়ারম্যান সালমান এফ রহমান। এই ঋণের আওতায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী 4% সুদে সর্বোচ্চ 50,000 টাকা ঋণ পাবেন। সরকার করোনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য 20,000 কোটি টাকা বরাদ্দ রেখেছে। এর মধ্যে 2,000 কোটি টাকা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য। এই টাকা থেকে আইএফআইসি ব্যাংক ব্যবসায়ীদের এই ঋণ দিচ্ছে। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারওয়ার বলেন, এর মধ্য দিয়ে আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং আরও এক ধাপ এগুলো। উদ্বোধনকালে সালমান এফ রহমান বলেন, প্রয়োজনে এসব ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণের পরিমাণ আরও বাড়ানো হবে। $30 কেজি দরে আলু বিক্রি শুরু করেছেন রংপুরের পাইকারি ব্যবসায়ীরা। আজ নগরীর কাচারি বাজারে এই কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক আসিফ আহসান। এ সময় আলু আড়তদার ও ব্যবসায়ী সমিতির নেতারা সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নগরীর কাচারি বাজার, সাতমাথা, পায়রা চত্বর ও শাপলা চত্বরে এই আলু বিক্রি কার্যক্রম চলবে।
এছাড়া দাম নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ শিগগিরই টিসিবির মাধ্যমে আলু বিক্রি শুরু হবে। এ পর্যায়ে থাকছে মেটাল প্রেসিডেন্টস কৃষি সংবাদ সুজলা সুফলা। মানিকগঞ্জে অনেক কৃষকই এবার লাউ চাষ করে বেশ লাভবান হয়েছেন, পুষিয়ে নিতে পেরেছেন বন্যার ক্ষতি। বন্যার পানি নামার সাথে সাথে জেলার 7 উপজেলায় বিভিন্ন শাকসবজির আবাদ শুরু হয়েছে। এর মধ্যে অনেকেই তাদের সবজি বাজারে তুলেছেন। বিশেষ করে লাউ বিক্রি করে বেশ লাভবান হচ্ছেন জেলার কৃষকরা। কৃষি অফিস জানিয়েছে, এবার জেলার 8,500 হেক্টর জমিতে লাউ সহ বিভিন্ন শাকসবজির লক্ষ্যমাত্রা ধরা হয়। বন্যার পানি নেমে না যাওয়ায় এখন পর্যন্ত 2,500 হেক্টর জমিতে শাকসবজির আবাদ সম্ভব হয়েছে। এরপরও লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী কৃষি অফিস। ফলন এবং বাজার নিয়ে খুশি কৃষকরা। সময় হলো আরো একবার বাজিদ স্লিপ বিরতি নেবার, অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। আফগানিস্তানে আল কায়েদার সেকেন্ড ইন কমান্ডার মাসরি নিহত এবং 174 রানের টার্গেটে ব্যাট করছে মাহমুদুল্লাহ একাদশ। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ারে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অভিনেতা তাহসান খান ও মডেল মারিয়া নূর। রাজধানীর গুলশানে ব্যাংকটির কর্পোরেট অফিসে আজ এই চুক্তি স্বাক্ষর করেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ জসিমউদ্দিন। অনুষ্ঠানে ব্যাংকটির পক্ষে চুক্তি স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক তারিফ মোর্শেদ। অনুষ্ঠানে কর্মকর্তারা আশা করেন, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ব্যাংকটির সাথে কাজ করবেন তাহসান খান ও মারিয়া নূর। ভাই মোবাইলটা একটু নিচে নামান না। হ্যালো স্যার, এবারে দেশের বাইরের খবর। আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে আল কায়েদার সেকেন্ড ইন কমান্ড আবু মোহসিন আল মাসরি নিহত হয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গজনি প্রদেশে একটি বিশেষ অভিযানে আল মাসরির মৃত্যুর খবর নিশ্চিত করেছে আফগান কর্তৃপক্ষ। তবে কবে কখন এই অভিযান হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। মিশরীয় বংশোদ্ভূত আল মাসরি ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন FBI এর তালিকাভুক্ত সন্ত্রাসী। তিনি হুসাম আবদ আল রৌফ নামেও পরিচিত। একটি সন্ত্রাসে সহযোগিতা করার অভিযোগে তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা রয়েছে। 2018 সালে আল মাসরির নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে যুক্তরাষ্ট্র। আর্মেনিয়ার একটি যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে আজারবাইজান। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই দাবি করেছে। বিবৃতিতে বলা হয়েছে, শনিবার সীমান্তের উপর দিয়ে গুবাদলির দিকে আর্মেনিয়ার একটি যুদ্ধ বিমান যাচ্ছিল। সে সময় বিমানটিকে ভূপাতিত করেছে তারা। তবে সেটি কী ধরনের বিমান ছিল তা উল্লেখ করা হয়নি। একই দিনে আগধেরা অঞ্চলে আর্মেনিয়ার একটি ড্রোনও ধ্বংসের দাবি করেছে আজারবাইজান। তবে এ ব্যাপারে আর্মেনিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি এখনো। নাগর্নো কারাবাখ অঞ্চল নিয়ে দেশ দুটির পুরনো সংঘাত গত 27 সেপ্টেম্বর থেকে নতুন করে আবার শুরু হয়েছে। এতে এরই মধ্যে কয়েকশো মানুষের প্রাণহানি হয়েছে। সংঘাত নিরসনের মধ্যস্থতার চেষ্টা চালিয়ে এসেছে রাশিয়া। তবে মস্কোর উদ্যোগে দুটি অস্ত্রবিরতি চুক্তিতে পৌঁছার পরও লড়াই থামেনি। সবশেষ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সংঘাত নিরসনের প্রচেষ্টা চলছে।
এবারে খেলার খবর জানাবো। বিসিবি প্রেসিডেন্ট কাপের ফাইনালে নাজমুল একাদশের দেয়া 174 রানের টার্গেটে ব্যাট করছে মাহমুদুল্লাহ একাদশ। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন সহকর্মী খায়রুজ্জামান। খেলার সবশেষ খবর জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। খায়রুজ্জামান, কি অবস্থা মাহমুদুল্লাহ একাদশের ব্যাটিং এই মুহূর্তে কেমন হচ্ছে? ম্যাচের সর্বশেষ খবর কি? সাইফুল, আপনাকে ধন্যবাদ। আসলে 173 রান করেছিল নাজমুল একাদশ এবং এই মুহূর্তে কিছুক্ষণ আগে একটি উইকেট গেছে। সব মিলিয়ে এখন খেলার যে অবস্থা 66 রানে 2 উইকেট। তবে একটা কথা বলতে হয় যে ক্রিকেটাররা যে লম্বা বিরতিতে ছিলেন, সেই লম্বা বিরতির পর একটা টুর্নামেন্ট মাঠে গড়িয়েছে এবং সেটাই হচ্ছে সবচেয়ে আশার কথা। এবং এখন এই মুহূর্তে মাহমুদুল্লাহ একাদশ যেভাবে ব্যাটিং করছে, কারণ উইকেট নিয়ে আসলে কিছুটা সমালোচনা তো ছিলই, কারণ লম্বা সময় যখন ক্রিকেট থেকে বিরতিতে থাকে ক্রিকেটাররা এবং উইকেটও কিন্তু বিরতিতে থাকে, সে কারণে এই উইকেটে কিন্তু খুব বেশি রান দলীয়ভাবে কেউই করতে পারেনি। বিশেষ করে এই টুর্নামেন্টে আমরা দেখেছি বেশ কয়েকবার 200-র উপরে রান হয়েছে, কিন্তু সেটা আসলে খুব কষ্ট সৃষ্টে হয়েছে। তবে এখন এই মুহূর্তে যেভাবে ব্যাটিং করছে মাহমুদুল্লাহ একাদশ, তারা কিন্তু বলা যায় যে উইকেটের সাথে মানিয়ে ব্যাটিং করছে। অর্থাৎ এই উইকেটটা কিন্তু আসলে খুব ব্যাটিং ফ্রেন্ডলি না, যে কারণে বিশেষ করে পেস বোলাররা এই উইকেট থেকে সহায়তা তুলে নিচ্ছে। এবং আমরা যেমনটি দেখেছিলাম যে মাহমুদুল্লাহ একাদশ যখন ফিল্ডিং করেছিলেন, তাদের বোলাররা ঠিক ভালোভাবে চাপে রেখেছিল এবং চাপে রেখেই কিন্তু তারা নাজমুল একাদশকে 173 রানে বেঁধে ফেলতে সক্ষম হয়েছিল। এবং এই মুহূর্তে মাহমুদুল্লাহ একাদশ যেভাবে ব্যাটিং করছে, তারা কিন্তু, আমি এর আগেও বলেছি যে তারা উইকেট বুঝে শুনে ব্যাটিং করছে এবং খেলার যে পরিস্থিতি, তারা যেভাবে উইকেটের সঙ্গে মানিয়ে নিয়ে ব্যাটিং করছেন, তাতে মনে হচ্ছে যে খুব বেশি কষ্টসাধ্য হবে না এই 173 রান পার করতে। তারপরেও ক্রিকেট অনিশ্চয়তার খেলা, বলা যায় না। যদিও মাহমুদুল্লাহ আছেন, সাব্বির রহমান আছেন, মমিনুল ফিরে গেছেন, নুরুল হাসান সোহান আছেন, ব্যাটিং লাইন লম্বা, মেহেদি হাসান মিরাজ আছেন, তারপরেও এনারা কিন্তু খুব বেশি ফর্মে যে রয়েছে সেটা বলা যাবে না। তারপরেও ক্রিকেটের যে হিসেব নিকেশ, সেই হিসেব নিকেশে তারা ব্যাটিং করছেন, ছোট ছোট পার্টনারশিপ করছেন এবং যে বলটা আসলে যেভাবে খেলা দরকার উইকেটের আচরণের মানিয়ে নিয়ে, সেভাবেই তারা খেলছেন। এবং এইভাবে যদি তারা খেলতে পারেন তাহলে জয় পাওয়াটা খুব বেশি কষ্টসাধ্য হবে না। এবং আরেকটি কথা বলি যে কিছুক্ষণ আগে ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আকরাম খান বলেছিলেন যে পারফরমেন্স নিয়ে কিছুটা অসন্তুষ্ট তিনি প্রকাশ করেছিলেন, কিন্তু আসলে সেইভাবে যেভাবে লম্বা সময় বিরতির পর আসলে ক্রিকেটাররা মাঠে ফিরেছেন, এটা একটা প্রস্তুতিমূলক ম্যাচ কিংবা প্রস্তুতিমূলক টুর্নামেন্ট ধরা হচ্ছে, সেই হিসেবে তিনি খুশি হয়েছেন। এবং তিনি যেটা জানিয়েছেন, নভেম্বরের শেষ দিকে 5 দল নিয়ে কর্পোরেট T20 টুর্নামেন্ট হবে এবং সেটা আয়োজন করতে পারলে আসলে বলা যায় যে ক্রিকেট আরো একটু এগিয়ে যাবে, কারণ করোনা পরিস্থিতিতে আসলে সবাই বেশ একটা বিপদের মধ্যে রয়েছে। তো এই ছিল মিরপুর স্টেডিয়াম থেকে আমার কাছে সবশেষ তথ্য। মশাইক খায়রুজ্জামান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি জানাচ্ছিলেন বিসিবি প্রেসিডেন্ট কাপের আজকের ফাইনালের সর্বশেষ খবর। আমরা আছি নিউজ আওয়ারের আয়োজনে। এবার এক নজরে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। মত প্রকাশের স্বাধীনতার জন্য দেশের প্রতি দায়িত্ববোধ দরকার, বললেন প্রধানমন্ত্রী। মাস্ক ছাড়া সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে প্রবেশ নয়, সেবাও নয়। পিকে হালদারকে গ্রেপ্তারে ইন্টারপোলে আবেদন করবে দুদক। করোনায় আরও 23 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1308। অশুভ শক্তি বিনাশের প্রার্থনায় উদযাপিত হচ্ছে মহানবমী। আশুলিয়ায় সক্রিয় জুয়াড়িরা, গ্রেপ্তার 21। সিলেটের মেয়রের আশ্বাসে অনশন ভাঙলেন রায়হানের স্বজনরা। আফগানিস্তানে আল কায়েদার সেকেন্ড ইন কমান্ড মাসরি নিহত। এবং 174 রানের টার্গেটে ব্যাট করছে মাহমুদুল্লাহ একাদশ। এই ছিল নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। ATN নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইল পেতে টাইপ করুন START স্পেস AN এবং পাঠিয়ে দিন 5959 নম্বরে। ধন্যবাদ।